সেটা তো হচ্ছে। তো এই যে আমরা বললাম না যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম কোনো জায়গার কথা কি আপনি জানেন যেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে? এই আপনাকে কলকাতার মানে কাছেই তো ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবারে বহু জায়গায় হয়েছে এরকম। আচ্ছা, যারা সরাসরি বিএলওরা নিজেরা এন্ট্রি করছে না, তাদের ওটিপি নিয়ে। বিষয়টা আমি বলে দিচ্ছি শুনুন। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সরকারকে লিখেছিল যে আপনি ডেটা এন্ট্রি অপারেটর দিন। এটা বিহারে হয়েছিল, 1000 দিয়েছিল, তারা কিন্তু সম্মত হলো না। তাহলে সরকারিভাবে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলো না, কিন্তু রাজনৈতিকভাবে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলো। আইসিটি কম্পিউটার টিচার যারা স্কুলে চাকরি করে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাদেরকে দিয়েও কাজ করিয়েছে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, এই কলকাতাতে আলিপুরে হয়েছে। তো আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বসে এই কাজ হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি যে তারা কিন্তু ওদেরকে নিয়োগ করাটাই কিন্তু বেআইনি, এই কাজে ওদেরকে এনগেজ করাটাও বেআইনি, নির্বাচন কমিশনের পারমিশন না নিয়ে। কারণ নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ আছে যে কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে এই কাজে নিযুক্ত করা যাবে না। তা সত্ত্বেও করেছে, রাজনৈতিকভাবে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে। আপনি শুধু ডায়মন্ড হারবারের কথা আমি বলছি, ডায়মন্ড হারবার বলে নয়, সারা রাজ্যের প্রত্যেকটা বিধানসভাতে খুঁজলে, মানে 294টা বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভাতে খুঁজলে এই ধরনের ঘটনা, এই ধরনের অ্যানোমেলি, এই ধরনের বেনিয়ম। তার মানে আপনি বলছেন যে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে সমস্ত কিছু হচ্ছে? ক্যামাক স্ট্রিটে হচ্ছে, কালীঘাট থেকেও হচ্ছে, দু জায়গা থেকেই হচ্ছে, নাহলে হবে না। আমি বলছি কি, এই যে ভিডিওটা কার নিয়ন্ত্রণ? সরকারের নিয়ন্ত্রণে। তাহলে সেখানে সরকার তো আছে, সরকারের মাথায় কে আছে? মুখ্যমন্ত্রী আছে। তাহলে তার অঙ্গুলি হেলন না থাকলে তিনি সরাসরি হয়তো বলছেন না, তিনি সরাসরি ইনস্ট্রাকশন দিচ্ছেন, তিনি অন্য কোনো অফিসারের মাধ্যমে যারা ডিএমদের নিয়ন্ত্রণ করে তাদেরকে বলছেন, ডিএমরা বিডিও এসডিওদের বলে দিচ্ছে। সবগুলোই কিন্তু ভারবাল হচ্ছে, আপনি কোনো প্রমাণ খুঁজে পাবেন না, কিন্তু হচ্ছে। এবং গ্রাউন্ড লেভেলে সেখানে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে এসআইআরটা কিন্তু স্বচ্ছ হচ্ছে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এসআইআর এর প্রক্রিয়া করে কোনো লাভ হবে না? না, লাভ হবেই। এই যে আপনি তো বলছেন স্বচ্ছ, আমি বলছি বলছি লাভটা হবে, সেটা নির্বাচন কমিশনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। এই যেমন পরশুদিন যে নিয়মটা করেছে, একটা গাইডলাইন দিয়েছে, এটা ধরা পড়ার পরে, এই যে 2208টা যেটা জিরো বলে পাঠিয়েছিল, এটা ধরা পড়ার পরে একটা গাইডলাইন দিয়েছে যে যেখানে যেখানে মৃত ভোটার নেই বা কম মৃত ভোটার দেখানো হচ্ছে, সেগুলোকে তুমি আবার ভেরিফাই করো। কিন্তু সেই ভেরিফাই যখন হবে, এই কথাটাই বলছি। এবার বলছি, এই ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে কোনো বিএলও আবার মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু সেই বিএলওরা কিন্তু শাস্তির মুখে পড়বেন, এটা কোনো পরিষ্কার। এই ইয়ারোরা যদি দেখা যায় যে তারপরেও প্রভাবিত করে দুর্নীতি করতে বাধ্য করছে, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্য আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেও বলে দিচ্ছি, বিএলওদেরকেও বলছি আমরা, তারাও আমাদের বন্ধু, সরকারি কর্মচারী, শিক্ষক আছেন কেউ, যে আপনারা কিন্তু অনিয়ম করবেন না। কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে গিয়ে, তাদের দিকে আনুগত্য দেখাতে গিয়ে অনিয়ম করবেন না। আপনাদের চাকরিটা নিয়ে কিন্তু টানাটানি পড়বে, তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। এই 4জন যে ডব্লিউবিসিএস অফিসার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে প্রথমে এসআইআর শুরু হওয়ার আগে, মনে আছে তো? বারুইপুরের একজন আছেন এরকম, তাহলে তাদের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল, চেষ্টা করেছিল, সরকার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি পারলো কি? নির্বাচন কমিশন চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করতে পারে। আমি বারবার করে যেটা বলছি না, যে এটাকে সাকসেসফুল করতে গেলে প্রচন্ডভাবে নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু এখন তো যেটা ডেটা সামনে আসে, তাতে এসআইআর এর কাজ অলমোস্ট হয়ে এসেছে। না, হয়ে এসছে কে বললাম আপনাকে? এখনো 11 তারিখ পর্যন্ত টাইম আছে। তারপরে আবার যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হবে, তারপরেও কিন্তু চাকরি। এই ড্রাফট ভোটার লিস্টের কথা যখন আপনি বললেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ধরুন খসড়া তালিকায় আমি ব্যক্তিগতভাবে অহনা চ্যাটার্জি আমার নাম রয়েছে, হ্যাঁ, তাহলে কি আমি সেফ? তাহলে কি আমাকে আর কিছু করতে হবে না? না না, একেবারেই নয়। কেন? কারণটা হচ্ছে, শুনুন, ওরা যেটা করতে চাইছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে 2002-কে লিঙ্ক করতে চাইছে। মানে 2002-এর সঙ্গে আপনার কোনোভাবে যোগাযোগ আছে কিনা, মানে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল যখন লাস্ট এসআইআরটা হয়েছিল, যেটা সামারি রিভিশন বলে। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে 2002 সালে আমার বাবা মায়ের নাম রয়েছে, আমার সেই সময় ভোট দেওয়ার বয়স হয়নি, তাহলে এইবার খসড়া তালিকায় আমার নামটা ওঠার পরে আমার ঠিক কি কি করণীয় রয়েছে? আপনারা কিছু করতে হবে না। যদি আপনার বাবা মায়ের নাম থাকে, তাহলে আপনার তো ডাইরেক্ট লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনার নামটা কিন্তু পরবর্তীকালে ড্রাফট ভোটার লিস্টে পাবলিশ হলেও, তাহলে আপনার নামটা কিন্তু পরবর্তীকালে ফাইনাল লিস্টে চলে যাবে। আচ্ছা, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কারণ আছে অন্য। আমি বলছি, দেখুন, এইটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, যেমন আপনি যে উদাহরণটা দিলেন, অনেকে সেলফ,
ধরুন আমার ব্যক্তিগত উদাহরণ যদি দিই, আমার 2002 ভোটার লিস্টে নাম ছিল, তাহলে আমি ওখানে ডিক্লারেশন দিয়েছি আমার 2002 নাম আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কোন বিধানসভা ছিল সেটা দিয়ে দিয়েছি। ওরা দেখলো অনলাইনে খুলে যে হ্যাঁ 2002 নাম আছে, সঙ্গে সঙ্গে পাস, মানে আমার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে গেল। আচ্ছা, এরকম ভাবে ধরুন 2002 সালে আমার বাবা মায়ের যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা ডিজিটাল ভাবে মিলে গিয়েছে, তাহলে কি আমি সেফ? একদম সেফ। আচ্ছা, তাহলে আমার আর কিছু আপনার আর কোনো চিন্তা নেই। এবার চিন্তা কিছুটা আছে, আমি যেটা বলে দিচ্ছি, যে 2002-কে লিঙ্ক করেছে, অথচ অনলাইনে তাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, মানে অনেক সময় টেকনিক্যাল হয় তো, যে অনলাইনে সেটা আপলোড করেনি, সেজন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা সমাধানটা হবে অন্যভাবে। সেটা হচ্ছে যে ড্রাফট পাবলিশ হওয়ার পরে ড্রাফটে তো সবারই নাম থাকবে। আমি যেটা বলেছি যে যারা যারা সাইন করে জমা দিয়েছে বা থাম ইমপ্রেশন দিয়ে ফর্মটা জমা দিয়েছে তাদের নামই থাকবে, শুধু মৃত ভোটার, শিফটেড ভোটার ছাড়া, পার্মানেন্টলি শিফট করে গেছে যারা, বা ডুপ্লিকেট এন্ট্রি যাদের আছে তারা ছাড়া বাকি সবার নামই কিন্তু ড্রাফটে থাকবে। এবার ড্রাফটের মধ্যে প্রথমে যাদের লিঙ্ক হয়ে গেল 2002-এ, তারা সরাসরি চলে গেল ফাইনাল ভোটার লিস্টে। আচ্ছা, 2 নম্বর ধাপে আসবে যাদের হয়তো লিংক আছে। ফাইনাল ভোটার লিস্টের যে বিষয়টা আসবে সেটাতে সেটা আপনি প্রথমে বুঝতে পারবেন না। আমার কাছে এর দরুন কি কোনো রকম কোনো নোটিশ বা কিছু আসবে? না, আপনার কাছে আর কোনো নোটিশ আসবে না। আচ্ছা, আপনি তো পাস হয়ে গেলেন, মানে যাদের যাদের হয়ে যাচ্ছে তাদের কাছে কোনো নোটিশ আসবে না। বেশ। আচ্ছা, 2 নম্বর ধাপে যেটা হবে, যে ধরুন 2002-এর লিঙ্ক আছে, অথচ অনলাইনে লিঙ্ক করা যাচ্ছে না তাকে, কোনো টেকনিক্যাল ফল্টের জন্য বা কোনো কারণে, বা কোনো জায়গায় কোনো একটা ভুল হয়েছে, বিডিও অফিসগুলো, ডিএম অফিস থেকে ওই যে ভোটার লিস্ট 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেই তালিকা নিয়ে সেখানে মিলিয়ে দেখবে, অফলাইনে মিলিয়ে দেখবে। কারণ এরপরে তো ইআরওদের এন্ট্রি দেওয়া হচ্ছে পিএলও অ্যাপে, তারা ওই অফলাইনে মিলিয়ে দেখবে যে হ্যাঁ ওনার বাবা মায়ের নাম বা ঠাকুরদার নাম, ঠাকুমার নাম আছে, কিন্তু সেটা অনলাইনে দেখা যাচ্ছিল না, তাই না, সেই জন্য ম্যাচ করছিল না। তাহলে তারও ক্ষেত্রে ঠিক হয়ে গেল, তিনিও ফাইনাল ভোটার লিস্টে চলে গেলেন। এবার বাকি থাকলো যারা কোনো লিঙ্ক হয়নি, বিভিন্ন কারণ দেখিয়েছে যে এই কারণে আমার ছিল, আমি এখানে জন্মগ্রহণ করেছি বা অমুক তমুক, তাদের ক্ষেত্রে যেটা করা হবে, তাদেরকে একটা তালিকা করে, বুথ ভিত্তিক তালিকা, পার্ট নম্বর ভিত্তিক তালিকা করে সেই বুথে টাঙিয়ে দেওয়া হবে, বিডিও অফিসে টাঙিয়ে দেওয়া হবে, ডিএম অফিসে টাঙিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। আচ্ছা, যে আপনি যে প্রমাণপত্র দিয়েছেন যে আপনার বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো লিঙ্ক, তাহলে আপনি এখানকার ভোটার হলেন কি করে? 2024 সালে বা 2025 সালে ভোটার লিস্টে আপনার নামটা কিভাবে এলো? তাহলে তাকে সেখানে জবাব দিতে হবে। ওখানেও একটা চাপ আছে, তার কারণটা কি, যে ইআরওরাই তো হিয়ারিংটা নেবেন বিডিও অফিসে, সেখানেও একটা রাজনৈতিক চাপ থাকবে, পলিটিক্যাল চাপ থাকবে, স্থানীয় নেতারা চাপ দেবে যে না ওনাদের নামটা তুলে দিতে হবে। এবার সেখানে যদি বিরোধীরা ফাইট করতে পারে যে না উনি তো অবৈধ, উনি তো অনুপ্রবেশকারী, উনি তো অবৈধভাবে অন্য জায়গায় এসেছেন, উনি অন্যের পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলেছিলেন, তাই না, তাহলে সেক্ষেত্রে সে নামটা কাটা পড়ে যাবে।